This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সবথেকে বড় আপডেটে নজর রয়েছে আমাদের। আজই সম্ভবত কানুনের তৃণমূলে প্রত্যাবর্তন, আজই তৃণমূলে যোগ দিতে পারেন শোভন চট্টোপাধ্যায়। আরো একবার জানাই আপনাদেরকে, আজই সম্ভবত তৃণমূলে যোগ দিতে পারেন শোভন চট্টোপাধ্যায়। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌরভ, বিস্তারিত জানো। দেখো, যেটা মনে করা হচ্ছে 3টের সময় যে প্রেস কনফারেন্সটি ডাকা হয়েছে তৃণমূল ভবনে, সেটা শোভনের ঘর বাপসির একটা ঘরে ফেরার সাংবাদিক সম্মেলন, এবং সুব্রত বক্সীও এবং অরূপ বিশ্বাস এই সাংবাদিক সম্মেলন করবেন। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, শোভন চট্টোপাধ্যায় শুধু না, বৈশাখী দেবী বৈশাখী মুখোপাধ্যায়ও কিন্তু আজকে এই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শোভন তিনি একটি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এনকেডি এর দায়িত্ব দেন। তখন থেকেই মনে করা হয়েছিল যে কোনো দিন তার ঘরে ফেরার সময়ের অপেক্ষা, এবং সেই সময়ের সম্ভবত অপেক্ষার অবসান হয়েছে এবং আজই শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী মুখোপাধ্যায় দুজনেই তারা ফিরছেন তৃণমূল কংগ্রেসে এবং যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে আরো একবার। এবং এখনো পর্যন্ত যতটুকু খবর, বেলা 3টের সময় এই সাংবাদিক সম্মেলন এবং তারা আবারও তৃণমূলে ফিরতে পারেন। ধন্যবাদ তোমাকে সৌরভ। এসআইআর আবহে ফুল অ্যাকশন মোডে ইডি। এবারে চাকদায় কাঠমিস্ত্রির বাড়িতে ইডির হানা। কেন, কি কারণে তার বাড়িতে গিয়েছে, আমি আমাদের প্রতিনিধির কাছ থেকে জানার চেষ্টা করব। সুজয়, এর মধ্যে কি কি কানেকশন রয়েছে? দেখো, ইডি সম্প্রতি ইন্দুভূষণ হালদার নামে একজনকে গ্রেফতার করেছিল পাসপোর্ট জালিয়াতি মামলায়, যে মূলত পাকিস্তানি আজাদ মল্লিকের পাসপোর্ট বাড়ি দিয়েছিল। তার বাড়িতে আজকে সকালে ইডি তল্লাশি চালাতে যায় এবং সেখান থেকে দুজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। এবং তার পরবর্তীতে এই মুহূর্তে আমি রয়েছি বাইপাসের যে পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখানে এই মুহূর্তে ইডি তদন্তকারীরা পৌঁছেছেন এবং এইখানে আসার মূল উদ্দেশ্য তাদের বেশ কিছু নথি সংগ্রহ করা। যে লাইনটি দেখতে পাচ্ছ পাসপোর্ট সেবা কেন্দ্র বাইপাস সংলগ্ন, সেখানকার লাইন। আমার সহকর্মী পিকু সেই ছবিটা দেখাচ্ছে এবং ভেতরেই এই মুহূর্তে ইডির একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং এনফোর্সমেন্ট অফিসার তারা রয়েছেন। তারা এই মুহূর্তে নথি সংগ্রহ করছেন। তার কারণ তুমি জানো যে এই ইন্দুভূষণ হালদার, তার মাধ্যমে 377টি পাসপোর্ট তৈরি হয়েছিল বলে ইডি জানতে পেরেছে, যার মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছে বলে ইডির সন্দেহ। এমনকি আজাদ মল্লিকের মাধ্যমে কয়েকজন পাকিস্তানিরও পাসপোর্ট হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের দাবি। সুতরাং কী কী নথি দিয়ে তারা পাসপোর্ট করেছিলেন সেই নথিগুলো যাচাই করতেই এই মুহূর্তে ইডি তদন্তকারীরা এসে পৌঁছেছেন এবং এখানে পাসপোর্ট সেবা কেন্দ্রে, যেখানে এই সমস্ত নথি সংগ্রহ রাখা হয়, যে সমস্ত নথি স্টোর করে রাখা হয় ডিজিটালি, সেখান থেকে তারা ভেরিফাই করছেন, যাচাই করছেন যে কোন কোন নথি দেওয়া হয়েছে। তার কারণ পাসপোর্ট জালিয়াতি করা কিন্তু একটা দেশের নিরাপত্তার পক্ষেও একটা যথেষ্ট উদ্বেগজনক বিষয়। এবং এই ইন্দুভূষণ হালদার তার কাছে প্রায় 1.5 কোটি টাকার মতো লেনদেন এই পাসপোর্ট জালিয়াতি চক্রের মাধ্যমে হয়েছে। সুতরাং এই যে কারা এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে, কতজন অন্য কোনো দেশের নাগরিক রয়েছে যারা ভারতীয় পাসপোর্ট হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে পাসপোর্ট সংগ্রহ করেছে, তারই তদন্তে এখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রথমে রয়েছে। এবং সারা ভারতবর্ষে যত জাল নোট আছে তার 72% আসছে পশ্চিমবঙ্গ থেকে, এটা রিজার্ভ ব্যাংকের রিপোর্ট। তাও আবার মালদার কালিয়াচক থেকে, যেখানে যত আধার কার্ড নিয়ে বাংলাদেশিরা ধরা পড়ছে, তারা কোথা থেকে পেয়েছে, কেউ বলছে বারাসত, মধ্যমগ্রাম, শিলিগুড়ি, সোনারপুর। এগুলো হচ্ছে এসব তৈরি করার এপিক সেন্টার এখন পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবেই এটাই এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। এদিকে সাত সকালে কলকাতায় হরিদেবপুরে এক পাড়ার মধ্যে ক্লাবের সামনে গুলি চলল। একজন মহিলাকে টার্গেট করে, নিশানা করে গুলি চালায় দুষ্কৃতী। যদিও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, গ্রেফতার করা হয়েছে একজনকে, এবং যে মহিলা অসুস্থ তাকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে, তার পিঠে গুলি লাগে। সাত সকালবেলায় কলকাতায় শুট আউট। এবার ঘটনাস্থল হরিদেবপুরের নাবালিয়াপাড়া। আমি একবার দেখাবো, এইখানেই কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটে আজ সকালবেলায় ঠিক 6টা 20 নাগাদ। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, স্থানীয় একজন মহিলা যার নাম হচ্ছে মৌসুমী হালদার, তাকে লক্ষ্য করেই এক দুষ্কৃতী গুলি চালায়। এবং স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে দুষ্কৃতী এসছিল, সে কিন্তু জ্যাকেট এবং মাথায় হেলমেট পরা অবস্থায় এসছিল। পরবর্তীকালে পুলিশ ইতিমধ্যেই বাবলু ঘোষ নামে ওই অভিযুক্তকে অ্যারেস্ট করেছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই মৌসুমী হালদারের সঙ্গে বাবলু ঘোষের কিন্তু একটি সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কিন্তু টানাপোড়েনের জেরেই এই গুলি, এমনটাই প্রাথমিক অনুমান। এছাড়াও
এই গুলির পিছনে অন্য কোনো কারণ আছে কিনা গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে হরিদেবপুরে একেবারে সাত সকালবেলায় এই গুলি ঘটনা কিন্তু আতঙ্ক ছড়িয়েছে, স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে। আমি দেখাবো একবার হরিদেবপুর থানার যে পুলিশ, সেই পুলিশ কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে এবং যে জায়গায় মূলত ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা কিন্তু গার্ডরেল দিয়ে পুরোপুরিভাবে ঘিরে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত বাবলু ঘোষ, তাকে কিন্তু অ্যারেস্ট করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং মৌসুমী হালদারের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছে। হরিদেবপুর থেকে সৌভিক সরকার, TV9 বাংলা। বারান্দায় জামা কাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন দাঁড়িয়েছিলেন এখানে, বাইক বাট হেলমেট পরা। তো আমি নর্মালি ঘরে চলে গেছি। তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম, এবং একজন খুব চেঁচাচ্ছে যে আমাকে বাঁচাও করে। তো আমি ভাবলাম ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, টায়ার ফেটে পড়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে, মানে মুখটা উপর দিকে ছিল, পিঠটা ইয়েতে। তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছেন। এসে না আমি দেখিনি, বাট যদি উনি হয়ে থাকেন, আমি কাউকে পুলি চালাতে দেখিনি। ততক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইকে করে বাইকে ছিল একজন। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে যখন এখান থেকে ব্যাক করছি তখনই দেখছি মনে হয় ঘটনাটা ঘটেছিল, উনি পড়েছিলেন। তারপরে এখানে কিছু লোক এখানে 100 ডায়ালে মনে ফোন করেছিল, তখনও পুলিশ আসেনি। ওনার ছেলে মনে হয় এসেছিল, উনি আসার পর একটা গাড়ি উনি একটা নিয়ে এসেছিলেন, গাড়ি করে নিয়ে আমরা তখন ওনাকে ধরাধরি করে তুলে দিয়েছি। তোলার পরে ওনাকে নিয়ে গেল, ব্যাস এই অবধি আমি যাই।